গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জল জোছনা, আজ দ্বিতীয় পর্ব। গ্রামবাসী আসতে শুরু করেছে। তারা দলে দলে আসবে। আশেপাশের স্কুল কলেজের ছাত্ররা এসে যুক্ত হবে। এদের সঙ্গে মিশবে কিছু সুযোগ সন্ধানী দুষ্ট মানুষ, যাদের লক্ষ্য থাকবে লুটপাটের দিকে, ভাঙচুরের দিকে। পুলিশ আসবে, অল্প সংখ্যক আসবে। অবস্থা দেখে ভড়কে যাবে, ফেরত চলে যাবে। পুলিশ সবসময় যা করে তা হচ্ছে প্রথম ঝড় বয়ে যেতে দেয়। ঝড়ের পরপর এক ধরনের শান্ত ভাব আসে, পুলিশ আসে তখন। ঝড়ের প্রথম ধাক্কা তারা গায়ে নিতে চায় না, তার প্রয়োজন নেই। জহির মাইক্রোবাসের দিকে ফিরছেন। একটা পাজেরো জিপ থেকে 25-30 বছরের যুবকের মাথা বের হয়ে এলো, চোখে সানগ্লাস। সে বিরক্ত চোখে বলল, ব্রাদার, কি দেখে এলেন? নেগোসিয়েশন হচ্ছে? তিনি বললেন, হচ্ছে। গুড। কি যে দেশের অবস্থা, সামান্য ব্যাপারে রোড ব্লক। জহিরের ইচ্ছে হলো বলেন, ব্যাপার সামান্য না, দুটা ছোট ছোট বাচ্চা মারা গেছে। তিনি কিছু বললেন না। কথা বলে নষ্ট করার মতো সময় নেই। ঢাকা ফিরে যেতে হবে। প্রবল নিম্নচাপ ঝড়ে রূপান্তরিত হবার আগেই ফিরে যেতে হবে। সময় নেই। জহির গাড়ি গুনতে গুনতে এগুচ্ছেন। তাদের আগে 16টি গাড়ি, পেছনে 10টি। গাড়ির সঙ্গে গাড়ি লেগে আছে। গাড়ি ঘুরানো সম্ভব নয়। প্রায় 9টা বাজতে চলল। কড়া রোদ উঠেছে। আকাশ পরিষ্কার। আজ সুন্দর জ্যোৎস্না হবে। জহির গাড়িতে উঠে এলেন। রেবেকা বললেন, সার্ভে রিপোর্ট কি? রিপোর্ট ভালো না, বেশ কিছুক্ষণ আটকা থাকতে হবে। বেশ কিছুক্ষণ মানে কতক্ষণ? বলতে পারছি না। আমাদের তাহলে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ঢাকায় ফিরে যাওয়া। আমি সেই চেষ্টা করছি। ইতিমধ্যে ব্রেকফাস্ট ছেড়ে ফেলা যাক। নিতু হাসি মুখে বলল, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে চাচা। কি দুঃসংবাদ মা? ব্রেকফাস্টের জন্য 2টা প্যাকেট আলাদা করা হয়েছিল। 2টার মধ্যে একটা এসেছে, অন্যটা আসেনি। একটাতেই কাজ সারতে হবে। সেই একটাতে আছে শুধু থালা বাসন, চামচ, গ্লাস, ন্যাপকিন। আপনার খুব খিদে লাগলে কাঁটা চামচ দিয়ে ন্যাপকিন ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। নিতু খিলখিল করে হাসছে। মনে হচ্ছে এমন আনন্দময় ঘটনা তার জীবনে আর ঘটেনি। জহির বলল, খাওয়ার পানি আছে তো? আছে। কতটা আছে? প্রচুর আছে। আপনি ইচ্ছে করলে গোসলও করতে পারেন। নিতু আবার হাসছে। জহির বললেন, এখানে অনিশ্চিত অবস্থায় বসে থাকার চেয়ে ঢাকায় ফিরে যাওয়াই ভালো না? মজুর, তুই কি বলিস? আমি কিছুই বলছি না। বেড়াতে যাবার প্ল্যান তোর, যা করার তুই করবি। তবে তোকে দেখে মনে হচ্ছে তুই ঘাবড়ে গেছিস। ঘাবড়ে যাবার মতোই ব্যাপার ঘটেছে। 2টা বাচ্চা মারা গেছে অ্যাক্সিডেন্টে। মনে হচ্ছে ঝামেলা হবে। সারাদিনই হয়তো রাস্তা বন্ধ থাকবে। সারাদিন রাস্তা বন্ধ থাকবে না, কয়েক ঘন্টার ব্যাপার। ঢাকা আরিচা সড়ক খুব গুরুত্বপূর্ণ সড়ক। সারাদিন এটা বন্ধ থাকবে না। আমার সিক্সথ সেন্স অন্য কথা বলছে। বলুক। জহির গাড়ি থেকে নামলেন। নিতু বলল, মা, আমি চাচার সঙ্গে যাই, বসে থাকতে ভালো লাগছে না। রেবেকা বললেন, যা। নিতু গাড়ি থেকে নেমে এলো। 2টি বাচ্চা মারা গেছে এই খবরে সে মোটেই বিচলিত বোধ করছে না। হয়তো ভালো করে শোনেইনি। নিতু গাড়ি থেকে নেমেই বলল, চাচা, আমার কাছে চুইংগাম আছে, খাবেন? না। খুব সুন্দর জায়গায় আমাদের গাড়ি থেমেছে। দেখুন, রাস্তার দুধারে কি সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলোর নাম জানেন? জানি, জারুল গাছ। জারুল গাছে ফুল হয়? হয়, বেগুনি রঙের ফুল। চাচা, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বুঝতে পারছি না কেন। চলুন আমরা অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখে আসি। না। না কেন? ডেড বডি 2টা পড়ে আছে,
দেখলে তোর ভালো লাগবে না। জহির চুরুট ধরালেন। এখন কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। বাচ্চা দুটির বাবা মা হয়তো চলে এসেছে। চাচা? কি মা? কে কাঁদছে চাচা? জানি না তো মা, বাচ্চা দুটোর আত্মীয় স্বজন হবে। একটা মেয়ে কাঁদছে, হয়তো ওদের মা। ওরা কি ভাই বোন? ওদের নাম কি? নাম জানি না মা, কাউকে কিছু জিজ্ঞেস করিনি। আমি এখানে দাঁড়িয়ে থাকি, আপনি ওদের নাম জেনে আসুন। নাম দিয়ে কি হবে? আমার জানতে ইচ্ছে করছে। নিতু দাঁড়িয়ে রইল। জহির এগুচ্ছেন। তার চুরুট নিভে গেছে। ঘোর পাওয়া মানুষের মতোই তিনি নেভা চুরুটে টান দিচ্ছেন। পাজেরো জিপের কাছে এসে তাকে থমকে দাঁড়াতে হল। জিপের ভেতর ক্যাসেট বাজছে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে। সকরুণ বেণু বাজায় কে যায় বিদেশি নায়ে। সুন্দর লাগছে গান শুনতে। পাজেরোর পেছনের সিটে 22-23 বছরের দুজন তরুণী। চালকের সিটে যে যুবক বসে আছে তার পাশেও অল্প বয়সী একটি মেয়ে, সম্ভবত যুবকটির স্ত্রী। এরা সবাই পেপার কাপে চা খাচ্ছে। জহিরকে দেখে যুবক মাথা বের করে বলল, কিছু হলো ব্রাদার? জহির বলল, না। যুবকটি নিচু গলায় মেয়েগুলিকে কিছু বলল। সবাই একসঙ্গে হেসে উঠল। নিশ্চয়ই অপমানসূচক কিছু কথা। এই বয়সের যুবক যুবতীরা বয়স্কদের নিয়ে রসিকতা করতে পছন্দ করে। জহির বলল, আপনি কি আমাকে নিয়ে কিছু বললেন? যুবকটি তৎক্ষণাৎ বলল, জি না স্যার, আপনি যান, নেগোসিয়েশন করুন। আপনি ছাড়া নেগোসিয়েশন হবে না। জহির এগিয়ে যাচ্ছে। যুবকটি মনে হয় আবারও কোনো রসিকতা করছে। সবাই হাসছে। তাদের 150 গজ সামনে দুটি মৃতদেহ, এতে তাদের অসুবিধে হচ্ছে না। সম্ভবত এরা মৃতদেহ দুটি দেখেনি, শুধু শুনেছে। শুনে বিরক্ত বোধ করছে। দুটি প্রাণহীন দেহ তাদের আটকে ফেলেছে, তারা নড়তে পারছে না। এই অবস্থা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জহির আবার ঘটনার কেন্দ্রবিন্দুতে হাজির হল। আই অফ দি সাইক্লোন। প্রচুর লোক এর মধ্যে জড়ো হয়ে গেছে। বাচ্চা দুটির বাবা মা আছেন। বাবা মৃত মেয়ের মাথা কোলে নিয়ে বসে আছেন। মাছি আসছে, তিনি মাছি তাড়াতে ব্যস্ত। মেয়ের গায়ে তিনি মাছি বসতে দেবেন না। ছেলের দেহের ধ্বংসাবশেষের দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না। সম্ভবত এই দলামোচা মাংসপিণ্ডকে তিনি নিজের সন্তান বলে স্বীকার করেন না। বাচ্চা দুটির মার বয়স অল্প। গ্রামের মেয়েরা অল্প দিনেই বুড়িয়ে যায়। এই মেয়ে তার শরীরে তারুণ্য ধরে রেখেছে। মেয়েটির বর্তমানে কোনো বোধশক্তি আছে বলে মনে হচ্ছে না। সে কিছুক্ষণ পরপর বলছে, গফুর, গফুর। ছেলেটির নাম গফুর। মেয়েটির কি নাম? জোছনা না তো? জহিরের শরীর ঝিনঝিন করে উঠল। তার মন বলছে এই মেয়েটির নাম জোছনা। জহির মায়ের গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে জিজ্ঞেস করলেন, যে মেয়েটি মারা গেছে তার নাম কি? মহিলা কিছুক্ষণ সন্দেহজনক চোখে তাকিয়ে থেকে বলল, জোছনা। এই মায়ের নাম জোছনা। ইনি কি জোছনার মা? না, জোছনার মা মারা গেছে, এ সৎ মা। ও আচ্ছা। আপনি কেডা? আমি কেউ না, আমি দিনাজপুরের একজন যাত্রী। জড়ো হওয়া লোকজনদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য দেখা গেল। একজন কে যেন বলল, ওসি সাহেব আসতেছেন, ওসি সাহেব। জহির দেখলেন মোটর সাইকেলে চড়ে দুজন আসছেন। দুজনই সাদা পোশাকে। পুলিশের লোক বলে মনে হচ্ছে না। তবে পেছনের জনের হাতে ওয়াকি টকি। পরিশ্রম ও উত্তেজনায় ওসি সাহেব ক্লান্ত। তিনি মোটর সাইকেল থেকে নামতে নামতে বললেন, কি ব্যাপার, এখানে ইয়াসিন মোল্লা কে? ইয়াসিন মোল্লা আছে? রোগা একজন মানুষ এগিয়ে এলো। আসসালামু আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খবর ভালো ইয়াসিন? আমি ইয়াসিন মোল্লা না স্যার, আমি তার বড় ভাই। আপনার নাম কি? সগির মোল্লা। আপনি করেন কি? জমি জেরাত আছে, বাজার একখান ঘর আছে।
সগীর মোল্লা এগিয়ে যাচ্ছে। ওসি সাহেব তাকে আড়ালে নিয়ে যাচ্ছেন। ইয়াসির মোল্লা এই অঞ্চলের একজন প্রভাবশালী মানুষ। ওসি সাহেব তার সঙ্গে কোন একটা আপোষে আসতে যাচ্ছেন। আপাতত সগীরকে পাওয়া গেল, তাকে পাঠিয়ে ইয়াসিনকে আনা হবে। জহিরের মনে হচ্ছে ওসি সাহেব লোকটা বুদ্ধিমান, পুলিশের লাইনের ঘাগুলো সেই সমস্যা মিটিয়ে ফেলবে। ওসি সাহেব সগীরকে নিয়ে এগোচ্ছেন, তার পেছনে জনতার একটা ক্ষুদ্র অংশ। ওসি সাহেবকে হ্যামেলিনের বংশীবাদকের মতো মনে হচ্ছে, তবে বাঁশির বদলে তার হাতে ওয়াকি টকি। ওসি সাহেব আচমকা থমকে দাঁড়ালেন, দলটাও দাঁড়িয়ে পড়ল। এই যে, আপনারা কি চান? কেউ শব্দ করল না। আমি সগীর মোল্লাকে গোপনে দু একটা কথা বলবো। কি বললাম সেটা সগীরের কাছে শুনে নেবেন। এদেশে গোপন কথা সবাই জানে, প্রকাশ্য কথা কেউ জানে না। আপনারা এখানে দাঁড়ান, আর এক পা আসবেন না। সবাই দাঁড়িয়ে পড়ল। ওসি সাহেব সগীরকে নিয়ে এগোচ্ছেন। সগীরের ভয় ভয় লাগছে। সগীর মোল্লা? জি স্যার। ইয়াসিন মোল্লা কোথায়? বাসায় ঘুমায় আছে স্যার, জ্বর হইছে। জ্বর হোক আর কলেরা হোক, তাকে এক্ষুনি ধরে নিয়ে আসতে পারবেন না? পারব স্যার। এখানে দলের মাথাটাকে গাড়ি আটকাইছে কে? সবে মিললে আটকাইছে। সবাই মিলেই আটকায়, কিন্তু মাথা থাকে একটা। সে মাথাটা কে? জানি না স্যার। না জানলে আর কি করা? আপনাকে যা করতে বলছি করেন। ডবল মার্চ, দৌড়ে যান। রাতে ভালো ঘুম হয়নি বলেই বোধহয় মঞ্জুর সাহেবের ঘুম ঘুম পাচ্ছে। তিনি পা মেলে দিয়েছেন, তার চোখ বন্ধ। সিগারেটের তৃষ্ণা হচ্ছে। তিনি সিগারেট ছেড়েছেন অনেক দিন হল, তবু মাঝে মাঝে নেশা মাথা চাড়া দিয়ে উঠে। কিছুতেই তাকে পোষ মানানো যায় না। তিনি ইসমাইলকে সিগারেটের খোঁজে পাঠিয়েছেন। আশেপাশে দোকানপাট নিশ্চয়ই আছে। রেবেকা বললেন, ওভাবে শুয়ে আছো কেন? শুতে ইচ্ছে করলে মাথার নিচে বালিশ দিয়ে ভালো মতো শো। দাও, বালিশ দাও। রেবেকা বালিশ দিতে দিতে বললেন, তোমার কি শরীর খারাপ লাগছে? আমাদের সঙ্গে বেড়াতে এসে দেখি ভালো ঝামেলায় পড়েছ। ঝামেলা আর কি, ঝামেলা কেটে যাবে। কেটে যাবে বলছো কেন? সব ঝামেলাই কাটে, তাই বলছি। কতক্ষণে কাটবে সেটাই হচ্ছে কথা। মঞ্জুর হাই তুলতে তুলতে বললেন, বেশিক্ষণ লাগবে না, পুলিশ এসে গেছে, ওরাই সামাল দেবে। কই, আমি তো পুলিশ দেখলাম না। সাদা পোশাকে এসেছে বলে বুঝতে পারোনি। সাদা পোশাক মানে আলাপ আলোচনা করে সমস্যা মেটাতে এসেছে। কাজে আমার ধারণা আধ ঘন্টার মধ্যেই গ্রিন সিগন্যাল পাবে। তোমার কি খিদে পেয়েছে? এক প্যাকেট চকলেট আছে, খাবে? না, চকলেট খাবার বয়স নেই। বেড়াতে বের হবার সময় বয়স ঘরে ফেলে রেখে বেরোতে হয়। কার কথা, জহিরের? হ্যাঁ। জহির মনে হয় মজার মজার কথা বলে। সেটা নিশ্চয়ই কোনো দোষের ব্যাপার না। দোষের কথা বলছি না, আমি অ্যাপ্রিসিয়েট করছি। তোমার কোনটা অ্যাপ্রিসিয়েশন আর কোনটা না বোঝা কষ্ট। রেবেকা তার হ্যান্ডব্যাগ খুলে রাংতা মোড়া চকলেটের একটা সুদৃশ্য প্যাকেট বের করলেন। চকলেট ভাঙতে ভাঙতে বললেন, খাও, তোমার ভালো লাগবে। মঞ্জুর হাত বাড়িয়ে চকলেট নিলেন, মুখে দিলেন না। রেবেকা বললেন, এই কিছুক্ষণের মধ্যে তোমার সঙ্গে যত কথা বললাম, গত 1 বছরে বোধহয় এত কথা বলিনি। তাই নাকি? হ্যাঁ। গত পরশু সারাদিনে এবং রাতে তোমার সঙ্গে কটি কথা হয়েছে বলো তো? বলতে পারছি না। 2টি মাত্র বাক্য। রাত 11টায় ঘরে ফিরে বাথরুমে ঢুকে গেলে, বাথরুম থেকে বের হবার পর আমি বললাম, টেবিলে খাবার দিতে বলবো? তুমি বললে, না, খেয়ে এসেছি, বলেই ঘুমোতে চলে গেলে। কাজে 24 ঘন্টায় আমি তোমাকে 4 শব্দের একটি বাক্য জিজ্ঞেস করেছি, আর তুমি 3 শব্দে জবাব দিয়েছ। পরশু সারাদিন বাইরে ছিলাম, কাজে পরশু দিনের স্ট্যাটিস্টিক্স বাদ দিতে পারো। যে কোনো দিনের স্ট্যাটিস্টিক্সই তুমি নাও না কেন, আমাদের কথাবার্তা কয়েকটি বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মঞ্জুর 1 টুকরো চকলেট মুখে দিতে দিতে বললেন, আমি কথা কম বলি, এটা একটা কারণ হতে পারে।
তুমি কথা কম বলো, তবে সবার সঙ্গে না, আমার সঙ্গে। আমি যতদূর জানি, জহিরের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তুমি রোজ রোজ হেঁটে হেঁটে মালিবাগ থেকে পুরনো পল্টন চলে আসতে। ফিরতে ফিরতে 11টা, 11:30 বেজে যেত। কোনো কোনো রাতে ঝড় বৃষ্টি হলে থেকে যেতে। কে বলেছে? জহির। কে বলেছে সেটা জরুরি নয়, ঘটনা সত্যি কিনা তা যাচাই করা জরুরি। সেটাও জরুরি নয়। তোমার জন্য জরুরি নয়, কিন্তু আমার জন্য জরুরি। কারো জন্যই জরুরি নয়। পুরনো দিনের ফাইল সঙ্গে নিয়ে ঘোরা কাজের কথা না, বিশেষ করে বেড়াতে যাওয়ার সময় ফাইলপত্র রেখে আসতে হয়। ইসমাইল ফিরে এসেছে। সে সিগারেট পায়নি, তবে কারো কাছ থেকে হয়তো একটা সিগারেট চেয়ে নিয়ে এসেছে। মঞ্জুর সাহেব সিগারেট ধরালেন। ইসমাইল বলল, রাস্তা অল্প সময়ের মধ্যেই ক্লিয়ার হইব স্যার। মঞ্জুর সাহেব বললেন, আচ্ছা তুমি আশেপাশেই থাকো। তিনি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, রেবেকা, একটা ডেড ইস্যু নিয়ে কথা বলার জন্য এটা শ্রেষ্ঠ সময় নয়, আরও সময় পাওয়া যাবে। রেবেকা বললেন, তুমি ভুল বলছো, সময় পাওয়া যাবে না। তোমার সময়ের খুব টানাটানি। আজ যখন একটা সুযোগ পাওয়া গেছে তখন কথা বলা যাক। সুযোগ আরও পাবে। রেবেকা কঠিন গলায় বলল, না, আমি আর সুযোগ পাব না। আমি মনস্থির করেছি আমি আর তোমার সঙ্গে বাস করব না। বুঝতে পারছি না, কি বলছো? আরেকবার বলবো? না, আরেকবার বলতে হবে না। কবে ঠিক করেছো তুমি আর আমার সঙ্গে বাস করবে না? বছর 5। এতদিন অপেক্ষা করলে কেন? মেয়ের জন্য অপেক্ষা করেছি, ওকে বোঝানোর ব্যাপার আছে। ওকে বুঝিয়েছ? হ্যাঁ। তোমার সিদ্ধান্ত ও মেনে নিয়েছে? মেনে নিয়েছে বলেই তো মনে হয়। নিতু বোকা মেয়ে নয়। বোকা মেয়ে নয় বলেই তো সমস্যা। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মায়ের কথা মেনে নেয়। ঝামেলা করে বুদ্ধিমতীরা। নিতু ঝামেলা করবে না। এটা তাহলে আমাদের শেষ একত্র ভ্রমণ? হ্যাঁ, শেষ। শুরু এবং শেষ। আমরা কিন্তু এই প্রথম বাইরে যাচ্ছি। এই প্রথম যাচ্ছি তা কিন্তু না, এর আগেও গিয়েছি। গত বছর সিঙ্গাপুর গেলাম, তুমি সঙ্গে ছিলে, নিতু ছিল। তুমি বেড়াতে যাওনি, কাজে গিয়েছ। আমরা তোমার কাজের সঙ্গী হয়েছি। তুমি কাজ নিয়ে থেকেছ, আমি মেয়েকে নিয়ে একা একা মলে ঘুরেছি। আমাদের একসঙ্গে একটা রোজ গার্ডেনে যাবার কথা ছিল, শেষ পর্যন্ত তাও হয়নি। তুমি কি ঠিক করেছ? আবার নতুন করে জীবন শুরু করবে? নতুন করে জীবন শুরু করা বলতে তুমি যদি বিয়ে করা বোঝাও, তাহলে তার জবাব হচ্ছে না। আমার সেই বয়স নেই, ইচ্ছেও নেই। আমি আলাদা থাকব, নিজের পায়ে দাঁড়াব, নিজের ছোট্ট সংসার নিজের মতো করে সাজাব। এখনকার সংসার নিজের সংসার না? না। মঞ্জুর বললেন, তুমি আমাকে পছন্দ করো না? রেবেকা বললেন, পছন্দ করি কিন্তু ভালোবাসি না। পছন্দ এবং ভালোবাসা এক জিনিস না, এটুকু নিশ্চয়ই বোঝো। তা বুঝি। মঞ্জুর উঠে বসলেন। তিনি গাড়ি থেকে নামবেন। রেবেকার দিকে তাকিয়ে হালকা গলায় বললেন, নেমে খানিক্ষণ হাঁটবে? গাড়ির ভেতর গরম হয়ে আছে। না। হাঁটতে তো দোষ নেই, পছন্দের মানুষের সঙ্গে হাঁটা যায়। অপছন্দের মানুষের সঙ্গেও হাঁটা যায়, তবে এখন আমার গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না। তুমিও বসো, কয়েকটা কথা বলি। মঞ্জুর বসলেন, স্ত্রীর পাশেই বসলেন। রেবেকা বললেন, তুমি আমার সামনে বসো, এসো, ফর আ চেঞ্জ আমরা মুখোমুখি বসি। মঞ্জুর তাই করলেন। শুধু তাই না, সহজভাবে হাসলেন। মঞ্জুর বললেন, কি কথা বলবে? ঝগড়ার কথা? না, ঝগড়ার কথা না। তুমি আমি দুজনেই ঝগড়ার বয়স পার হয়ে এসেছি। এখন আমাদের কিসের বয়স? রেবেকা শান্ত গলায় বললেন, এজ অফ রিয়েলাইজেশন। তুমি কি আমার কয়েকটা প্রশ্নের জবাব দেবে? হ্যাঁ, দেব।
তুমি জহিরের স্ত্রীর একটা আলাদা নাম দিয়েছিলে? হ্যাঁ। জোৎস্না? হ্যাঁ, জোৎস্না। আলাদা নাম কেন দিলে? তার তো একটা নাম ছিলই। জানতে চাচ্ছ কেন? এমনি জানতে চাচ্ছি। একদিন জহিরের বাসায় আমার রাতে খাবার দাওয়াত, খেতে বসেছি। মীরা বলল, মঞ্জুর ভাই, আপনি আমাকে সুন্দর একটা নাম বেছে দিন তো। মীরা নামটা আমি বদলাবো। আমাদের পাশের ফ্ল্যাটে এক মহিলা আছেন, তার নামও মীরা। এমন ঝগড়াটে মহিলা আমি জীবনে দেখিনি। আপনি সুন্দর একটা নাম বেছে বার করুন। তুমি জ্যোৎস্না নাম বের করলে? হ্যাঁ। কেন? কোনো কারণ নেই। সেই মুহূর্তে এই নাম মনে এসেছিল বলেই বলেছি। অন্য নামও মনে হতে পারত। আমি রুবিনা বলতে পারতাম, রত্না বলতে পারতাম, তা না বলে জ্যোৎস্না বলেছি। তারপরেও এই নাম বলার পেছনে একটা কারণ আছে। কি কারণ? জ্যোৎস্না হলো আমাদের জহিরের সবচেয়ে প্রিয় জিনিস। সে সবসময় জ্যোৎস্না জ্যোৎস্না করে। জ্যোৎস্না রাতে সারা রাত ছাদে বসে থাকে। আমি জহিরের কথা ভেবেই তার নাম জ্যোৎস্না রেখেছি। এই যুক্তি কি তোমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? রেবেকা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, মনে হচ্ছে। আমি কি এখন নেমে যেতে পারি? রেবেকা কিছু বললেন না। মঞ্জুর গাড়ি থেকে নেমে গেলেন। যাত্রীদের প্রায় সবাই গাড়ি থেকে নেমে গেছে। জায়গায় জায়গায় জটলা হচ্ছে। টকটকে লাল রঙের টাই পরা এক ভদ্রলোক চাপা গলায় বলছেন, কেউ কখনো শুনেছেন সভ্য দেশে রোড অ্যাক্সিডেন্টের জন্য রোড ব্লক হয়? রাস্তা কি দোষ করল? আমরা কি দোষ করলাম? লাল টাই পরা মানুষটির পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বললেন, আমাদের দোষ হচ্ছে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। দ্যাটস রাইট। এটা বিচিত্র একটা দেশ। এই দেশ রাস্তা পছন্দ করে না। আমাদের প্রথম কাজ হলো রাস্তা বন্ধ করে দেয়া। এই দেশের নেতারা মাঠে ময়দানে বক্তৃতা দেবেন না। বক্তৃতা দেবেন রাস্তায়, যাতে মানুষের অসুবিধে হয়। এই দেশে যিনি যত বেশি মানুষের অসুবিধা করবেন তিনি তত বড় নেতা। অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করা যাবে? অ্যাক্সিডেন্ট তো হয়ই। ছোট্ট রাস্তা, গিজগিজ করছে মানুষ। এখনও হাইওয়েতে লোকজন ধান শুকায়, ছেলেমেয়েরা খেলা করে। এখানে অ্যাক্সিডেন্ট হবে না তো কোথায় হবে? অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে, কিন্তু আসেনি। শুনতে পাচ্ছে একজন ওসি সাহেব এসেছেন। আসার পর থেকে তিনি শুধু কানাকানি করে বেড়াচ্ছেন। এর সঙ্গে কানে কথা বলেন, ওর সঙ্গে কানে কথা বলেন। আপনারা কি শুনেছেন কখনো কোনো সভ্য দেশে পুলিশ শুধু কানাকানি করে বেড়ায়? একজন বলল, আরে ভাই, বারবার সভ্য দেশ করছেন কেন? আপনাকে কে বলেছে এটা সভ্য দেশ? অনেকেই হেসে উঠল। মঞ্জুর সাহেব লক্ষ্য করলেন দলটির মধ্যে তার ড্রাইভার ইসমাইলও আছে। ইসমাইল হাসছে না, সে কঠিন চোখে তাকিয়ে আছে। মনে হচ্ছে এদের কথাবার্তা তার পছন্দ হচ্ছে না। মাথার উপর কড়া রোদ। এমন কড়া রোদে মঞ্জুর অনেকদিন হাঁটেননি। হাঁটতে ভালো লাগছে। তিনি উদ্দেশ্যবিহীন হাঁটা হাঁটছেন না, মেয়েকে খুঁজছেন। এক জায়গায় কয়েকজন মহিলার জটলা দেখতে পেলেন। ডাব বিক্রি হচ্ছে। 16-17 বছরের একটা ছেলে 2 কাঁদি ডাব নিয়ে এসেছে। এক একটা 4 টাকা করে বিক্রি হচ্ছে। ডাবের দাম নিয়ে মহিলাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। একটা ডাব 4 টাকা কোনো মানে হয়? ঢাকাতেই তো 3 টাকা করে ডাব পাওয়া যায়। মঞ্জুর সাহেবের ইচ্ছা করছে বলেন, ঢাকায় 3 টাকা করে ডাব পাওয়া গেলে ঢাকায় গিয়ে খেয়ে আসুন। যে ছেলেটি ডাব বিক্রি করছে সে সম্ভবত নির্বোধ প্রকৃতির। কথা শুনে যাচ্ছে, কোনো জবাব দিচ্ছে না। তবে ডাব কাটায় সে উস্তাদ। কচ করে এক কোপে কেটে ফেলছে। তার কাটার ভঙ্গি দেখলে মনে হয় ডাব কাটাটা খুব আরামদায়ক ব্যাপার। এক স্থূলকায়া মহিলা বললেন, এই ছেলে, ডাবটা মাঝখান দিয়ে দুফাঁক করে দাও, শ্বাস খাবো। ছেলেটি ডাব দুফাঁক করে দিল। মহিলা বিরস গলায় বললেন, শ্বাস খাবো কিভাবে? এই ছেলে, চামচ জোগাড় করে দিতে পারবে? মঞ্জুর এখন যথেষ্ট আগ্রহ বোধ করছেন। কি অদ্ভুত কাণ্ড কারখানা! একজনকে দেখা গেল ডাবের পানি চোখে মুখে ছিটাচ্ছে। পানির অভাবে কি ডাবের পানিতে মুখ ধোয়া হচ্ছে, না ডাবের পানি ব্যবহারের অন্য কোনো কারণ আছে? বাবা! মঞ্জুর চমকে উঠলেন। নিতু এসে পেছনে দাঁড়িয়েছে। নিতু বলল, আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। কি দেখছ?
ডাব বিক্রি করা দেখছি। ডাব বিক্রি করে দেখার কি আছে? যখন কিছুই দেখার নেই তখন সামান্য জিনিসও দেখতে ভালো লাগে। তুই ডাব খাবি? ডাবের শাঁস খাবি? খাবো। মঞ্জুর সাহেব ডাব কিনতে এগিয়ে গেলেন, তবে ডাব পাওয়া গেল না, সব বিক্রি হয়ে গেছে। ডাবওয়ালা একটা 500 টাকার নোট হাতে হতভম্ব মুখে দাঁড়িয়ে আছেন। এক মহিলা 3টি ডাবের দাম 500 টাকা দিয়েছেন, তার কাছে ভাঙতি নেই। ভদ্রমহিলা রাগী গলায় বললেন, হাঁ করে দাঁড়িয়ে থেকো না, ভাঙতি দাও। ভাঙতি কই পাম্মু? আমি কি জানি কোথায় পাবে। ছেলেটা 500 টাকার নোট এক হাত থেকে অন্য হাতে নিচ্ছে, ঝকঝকে নতুন একটা নোট। নোট হাতে দাঁড়িয়ে থাকতে তার হয়তো ভালো লাগছে। কি আশ্চর্য, দাঁড়িয়ে আছো কেন? বাকি টাকা ফেরত দে। ভাঙতি নাই আম্মা। ভাঙতি নেই, ভাঙতির জোগাড় কর। গাছের মতো দাঁড়িয়ে থাকলে ভাঙতি কি আকাশ থেকে আসবে? যা ভাঙতি নিয়ে আয়। মঞ্জুর লক্ষ্য করলেন ভদ্রমহিলা তুমি করে শুরু করেছিলেন, এখন তুই তুই করছেন। তুই এর নিচেও আরেকটা বাক্যধারা থাকলে মন্দ হতো না। নিতু বাবার হাত ধরে বিরক্ত গলায় বলল, এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বাবা, চলো অন্য কোথাও যাই। কোথায় যাবি? মাঠের ওই পাশে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, চলো সেখানে যাই। গাড়ি ছেড়ে বেশি দূর যাওয়া ঠিক হবে না মা, যে কোনো মুহূর্তে হয়তো অক্লিয়ার করে দেবে। ঠিক না, আমরা সবার শেষে যাব, আমাদের তো কোনো তাড়া নেই। তোর কি খুব যেতে ইচ্ছে করছে? হ্যাঁ। তাহলে চল যাই। তারা রাস্তা ছেড়ে মাঠে নামল। কামিজ পরা একজন মহিলা প্রায় ছুটে এলেন। আপনারা কি বাথরুমে খুঁজে যাচ্ছেন? প্লিজ আমাকে সঙ্গে নিন। নিতু বলল, আমরা বাথরুমের খোঁজে যাচ্ছি না। ও সরি। মহিলা যেভাবে দৌড়ে এসেছিলেন ঠিক সেভাবেই দৌড়ে চলে গেলেন। ক্ষেতের আল ধরে দুজনে এগুচ্ছে। প্রথমে নিতু, নিতুর পেছন পেছন মঞ্জুর সাহেব। কিছু দূর গিয়েই নিতু থমকে দাঁড়াল, লাজুক গলায় বলল, আমরা ওই বাড়ি পর্যন্ত যাব না, এই গাছটার নিচে দাঁড়াবো। আচ্ছা বেশ তো। এই গাছটার নাম কি বাবা? এটা সজনে গাছ। আচ্ছা, তুই কি আমাকে কিছু বলার জন্য এখানে আলাদা করে নিয়ে এলি? হ্যাঁ। বল, কি বলবি? মা যে তোমার সঙ্গে থাকবে না তা কি তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। কবে বলল? আজ। আমিও তাই ভেবেছিলাম। মঞ্জুর সাহেব অবাক হয়ে লক্ষ্য করলেন নিতুর মুখ থেকে একটা মেঘ যেন সরে গেল, যেন সে এখন আনন্দিত। সমস্যার সমাধান হয়ে গেলে মানুষ যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে, সেও যেন তাই ফেলছে। মঞ্জুর সাহেব বললেন, তোর মা আলাদা থাকবে এতে মনে হয় তুই খুশি হয়েছিস? হ্যাঁ বাবা, খুশি হয়েছি। খুশি হবার কারণ কি মা? অনেকদিন থেকে মা কষ্ট পাচ্ছিল, আর কষ্ট পাবে না। কারণ মাকে তুমি ভালোবাসো না বাবা। ভালোবাসি না? না। কি করে বুঝলি? বোঝা যায়। দুজনে আলাদা হয়ে গেলে তুই কার সঙ্গে থাকবি? মার সঙ্গে। তোমার একজন ভালো সঙ্গী আছে, মার অভাব তুমি বুঝতেও পারবে না। তুমি থাকবে কাজ নিয়ে, কাজ হলো তোমার সঙ্গী। তুমি কাজ নিয়ে থাকবে, কিন্তু মার তো কোনো সঙ্গী নেই। আমি ছাড়া মার আর কে আছে? তুমি বলো বাবা, আমার কার সঙ্গে থাকা উচিত? তোর মার সঙ্গেই থাকা উচিত। থ্যাংক ইউ। চলো আমরা যাই। মঞ্জুর সাহেব নড়লেন না, দাঁড়িয়ে রইলেন। নিতুর সহজ কথাবার্তায় তিনি প্রায় চমকে গেছেন। মানুষ কত দ্রুত বড় হয়। এই মেয়ে, এই তো সেদিন মাত্র কথা বলতে শিখল, বলতে পারত না। যে কোনো কিছু দেখলেই ছুটে এসে বলতো, ভূত কামল দিচ্ছে। রেবেকা মহা বিরক্ত হয়ে বলতেন, ভূত কামল দিচ্ছে আবার বলো কি? বলো ভূত কামড় দিচ্ছে। মঞ্জুর বলতেন, দিনে দুপুরে ভূত কামড়াবে কেন? রেবেকা তৎক্ষণাৎ বলতো, তাই তো, এসব কে শেখাচ্ছে? কাজের মেয়েগুলি শেখাচ্ছে।
ভালো কিছু শেখাবে না, প্রথমে শিখেছে ভূত। মা, নিতু শোন, ভূত নেই। নেই, না না না, নেই, বুঝেছ মা? বলো তো ভূত নেই। নিতু আবার বলতো, ভূত কামড় দিচ্ছে। শৈশবের সেই ভূত কি নিতুকে এখনো কামড়ায়? মঞ্জুর সাহেবের জানতে ইচ্ছা করল। ওসি সাহেবের নাম ফরিদ উদ্দিন। পুলিশ অফিসাররা সচরাচর রুক্ষ প্রকৃতির হয়ে থাকেন। ফরিদ উদ্দিন তেমন না, তাকে খুব মাইডিয়ার ধরনের মনে হয়। সবার সঙ্গে এমনভাবে কথা বলেন যেন দীর্ঘদিনের চেনা। এখন তিনি ইয়াসিন মোল্লার সঙ্গে কথা বলছেন ঘাড়ে হাত রেখে। ইয়াসিন মোল্লা জ্বর গায়ে চলে এসেছে, তার মুখ শুকনো। তুমি থাকতে এমন একটা ঝামেলা কি করে হয় বলো তো ইয়াসিন? আরিচার রাস্তা বন্ধ হয়ে গেল, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে, তুমি বুঝতে পারছো না? ইয়াসিন মিনমিনে গলায় বলল, আমি কি করব? আমার কথা কে শুনবে? তোমার কথা শুনবে না মানে? তোমার কথা 100 বার শুনবে। তুমি বলে দেখো। কি বলবো? বুঝিয়ে সুজিয়ে ডেড বডি দুটা তুলে নিয়ে যাও। বলো যে শক্ত মামলা হবে, পাজেরো জিপ নিয়ে পালিয়ে যাবে, তা তো হবে না। হারামজাদাকে আমি জেলের ভাত না খাওয়ালে আমি ফরিদ উদ্দিন না। এরা শুনবে না ফরিদ ভাই। না শুনে করবে কি? ডেড বডি কতক্ষণ রাস্তায় ফেলে রাখবে? গভর্নমেন্ট তার রাস্তা খুলবে না? দরকার হলে ফোর্স চলে আসবে, পুলিশে না কুলালে বিডিআর আসবে, আর্মি আসবে, মেরে তক্তা বানিয়ে দেবে। তুমি বুঝদার লোক, তুমি যদি না বুঝো, যাও বুঝিয়ে বলো। খরচ টরচ কিছু পাওয়া গেলে দেখতাম মানানো যায় কি না। আচ্ছা, খরচ টরচ দিবে কে? ট্রাকের ধাক্কায় কিংবা বাসের ধাক্কায় মারা গেলে ইউনিয়ন থেকে টাকা বের করে দিতাম, কোনো অসুবিধা হতো না। প্রাইভেট গাড়ি, বুঝতে পারছো না? যাই হোক, এই 500 টাকা নিয়ে যাও, ডেড বডি তুলে নেওয়ার খরচ। মাত্র 500? আরে বাবা, 500 তো নিজের পকেট থেকে দিলাম। অ্যাক্সিডেন্টের জিপটা ধরা পড়ুক, 20,000 টাকা সঙ্গে সঙ্গে পাওয়ায় দিব। না দিলে আমার নাম ফরিদ উদ্দিনই না। তুমি যাও, ছেলের বাবাকে আমার কাছে পাঠাও। ইয়াসিন চিন্তিত মুখে অগ্রসর হচ্ছে। ফরিদ উদ্দিন সিগারেট ধরালেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না, তার মন বলছে তিনি সমস্যার সমাধান করে ফেলেছেন। কলেজ বন্ধ থাকায় তার সুবিধা হয়ে গেছে, কলেজের ছেলেপুলে দল বেঁধে উপস্থিত হয়নি। ইয়াসিন মোল্লাকে পেয়ে যাও ভাগ্যের ব্যাপার। অতি ধুরন্ধর লোক, সে কোনো না কোনোভাবে সামলে দেবে। সামলাতে না পারলে বিরাট যন্ত্রণা হবে। ফোর্স আনতে হবে। 2টার সময় খাদ্যমন্ত্রী যাবেন রংপুর, তার আগেই রাস্তা ক্লিয়ার করতে হবে। মনে হচ্ছে পারা যাবে। গ্রামের লোক প্রচুর জড়ো হয়েছে ঠিকই, কিন্তু চুপচাপ আছে। তবে কোনো কিছুই বলা যায় না, হঠাৎ সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে। ওয়াকি টকিতে এসপি সাহেব মেসেজ দিচ্ছেন, কতদূর কি হচ্ছে জানতে চাচ্ছেন। ফরিদ উদ্দিন বললেন, মনে হয় ঠিক হয়ে যাবে স্যার। পারবেন রাস্তা ক্লিয়ার করতে? পারবো স্যার। ওদের কোনো দাবি দেওয়া আছে নাকি? দাবি দেওয়ার কথা তো কিছু বলছে না, যদি বলে আপাতত মেনে নেবেন। জি আচ্ছা স্যার। আমার আসার দরকার আছে? এই মুহূর্তে নাই, দরকার হলে বলবেন, আমি স্ট্যান্ড বাই আছি। জি আচ্ছা স্যার। যদি কোনো কারণে রোড ব্লক না সরে তাহলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। দরকার হবে না স্যার। ভেরি গুড, এক্সিলেন্ট। ইয়াসিন মোল্লা মৃত ছেলে মেয়ে দুজনের বাবাকে নিয়ে এসেছে। এর সঙ্গে আড়ালে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তার সম্ভব না। প্রায় 100 লোক তাদের ঘিরে ফেলেছে। ফরিদ উদ্দিন কী বলবেন অতি দ্রুত চিন্তা করছেন। কোন লাইনে কথা বললে ভালো হবে বুঝতে পারছেন না। ফরিদ উদ্দিন বললেন, ভাই আপনার নাম? শমশের। আমার নাম শমশের। আপনি কেমন লোক বলেন তো দেখি, 2টা দুধের শিশুকে একা ছেড়ে দিয়েছেন। শমশের কাঁদতে শুরু করল। ফরিদ উদ্দিন মনে মনে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। ওষুধ কাজ করতে শুরু করেছে। বাবাকে অপরাধী করা হয়েছে, রাগের কিছু অংশ বাবার উপর এনে ফেলা হয়েছে। আপনি তো জানেন পাগলের মতো স্পিড দিয়ে এই রাস্তায় গাড়ি যায়, ড্রাইভারগুলি মানুষকে মানুষ মনে করে না। তারপরেও কি মনে করে ছোট 2টা বাচ্চাকে একা একা রাস্তা পার হতে দিলেন? আপনি কোথায় ছিলেন?
শমশের জবাব দিল না, ভেউ ভেউ করে কাঁদতে লাগল। অন্য একজন চাপা গলায় কি যেন বলল। ফরিদুদ্দিন ভেতরে ভেতরে চমকালেন, কারণ এইসব ক্ষেত্রে চাপা গলার কথা বা ফিস ফিস ভয়াবহ হতে পারে। কে কথা বললেন? জি আমি। আপনি কে? নাম কি? আমার নাম ইসমাইল, আমি ড্রাইভার, মাইক্রোবাসের ড্রাইভার। গাড়ির ড্রাইভার এমন সময় কথা বলতে আসছেন? আপনাদের সাহস তো কম না। ড্রাইভাররা কেউ কোনো কথা বলবেন না। ড্রাইভারদের সঙ্গে আমার কোনো কথা নেই, আপনারা সব এক পদের। সুযোগ পেলেই মানুষ মারবেন। যান, আপনি আপনার গাড়িতে যান। যান বললাম। ইসমাইল গাড়ির দিকে রওনা হল। ফরিদুদ্দিন খুব তৃপ্তি বোধ করলেন। জনতার উপর এক ধরনের প্রভাব ফেলা হয়েছে। এই প্রভাবের মূল্য অনেক। তিনি শমশেরের ঘাড়ে হাত রেখে বললেন, দুটা লাশ সড়কের মাঝখানে ফেলে রেখে আপনি যে কাণ্ডটা করছেন, বাপ হয়ে এটা কি করা উচিত? এদের বাড়িতে নিয়ে যান, গোসল দেন, আল্লাহ খোদাকে ডাকেন। রোদের মধ্যে লাশ ফেলে রেখেছেন, এটা কি? কত বড় গুনার কাজ করছেন আপনি জানেন না? বাড়িতে নিয়ে যাব? অবশ্যই বাড়িতে নিয়ে যাবেন, আর বাড়িতেই থাকবেন, বাড়ি থেকে বের হবেন না। এসপি সাহেব আসবেন। থানায় কেস দিয়েছেন? যে না। থানায় কেস দিতে হবে। আপনার থানায় আসার দরকার নেই, আমি সেকেন্ড অফিসারকে পাঠাবো। কেস হয়ে যাক, দেখবেন 24 ঘন্টার মধ্যে ওই পাজেরো জিপের হারামজাদাকে ধরে আনব। প্রথমে হারামজাদাকে কানে ধরে 100 বার উঠবোস করাবো, তারপর অন্য কথা। মসজিদ আছে আশেপাশে? কথা বলেন না কেন, মসজিদ আছে? জি স্যার আছে। মসজিদ থেকে খাটিয়ে আনানোর ব্যবস্থা করেন, ডেড বডি সরাতে হবে। কেউ কোনো প্রতিবাদ করল না। এটা শুভ লক্ষণ। একজন কেউ প্রতিবাদ করলেই অবস্থা অন্যরকম হবে। ফরিদুদ্দিন ঘড়ি দেখলেন, 11টার মতো বাজে। গাড়ির যে জট লেগেছে তা দূর করতে ঘণ্টা 2 লাগবে। ফরিদুদ্দিন আরেকটা সিগারেট ধরালেন। তিনি যুদ্ধ জয়ের আনন্দ বোধ করছেন। এত বড় সমস্যার এত দ্রুত সমাধান হবে তিনি নিজেও ভাবেননি। তিনি ওয়াকি টকিতে খবর পাঠালেন। এসপি সাহেব বললেন, গুড, ভেরি গুড। গাড়ি কি চলতে শুরু করেছে? এখনও না, 10 মিনিটের মধ্যে শুরু হবে। গুড জব। থ্যাংক ইউ স্যার। ফরিদুদ্দিন ওয়াকি টকি বন্ধ করে চারদিকে তাকালেন। তাকে ঘিরে ভিড় হয়ে আছে। তিনি গম্ভীর গলায় বললেন, ভিড় করবেন না, আপনারা যাত্রী যারা আছেন দয়া করে গাড়িতে বসুন, কুইক। লাল টাই পরা ভদ্রলোক এগিয়ে এলেন। ফরিদুদ্দিনের দিকে তাকিয়ে বললেন, আপনি কি পুলিশ অফিসার? জি স্যার। সামান্য রোড ব্লক দূর করতে আপনাদের এতক্ষণ লাগছে, এর কারণ কি? করেন কি আপনারা? ফরিদুদ্দিন মুখ হাসি হাসি রাখার চেষ্টা করলেন, তবে মনে মনে বললেন, হারামজাদা, সম্পূর্ণ অকারণে আমরা এতক্ষণ এখানে পড়ে আছি। এক্ষুনি অল ক্লিয়ার হবে স্যার। বিনা অপরাধে শাস্তি। আমরা যে এখানে পড়ে আছি, আমাদের অপরাধটা কোথায়? কি অপরাধ আমাদের বলুন আপনি? এই দেশে জন্মেছি, এটাই কি অপরাধ? ফরিদুদ্দিন মনে মনে বললেন, আরে শোরের বাচ্চা, গাড়িতে গিয়ে উঠে বস, প্যাঁচাল পারিস না। এত অল্পতে যে উদ্ধার পেলি, এর জন্য আমাকে ধন্যবাদ দে। আমার পায়ের ধুলোনি মাথায় মাখ। কি কথা বলছেন না কেন? বলুন আমাদের অপরাধটা কি? আপনাকে বলতে হবে, ইউ গট টু সে। ফরিদুদ্দিন আবার বললেন, গাড়িতে গিয়ে বসুন স্যার। গাড়িতে বসাবসি পরে হবে, ইউ অ্যান্সার মি। আপনি তো পুলিশের লোক। জি স্যার, আগেও একবার আপনাকে বলেছি। পোস্ট কি? ওসি। শুনুন ওসি সাহেব, পুলিশের লোক হিসেবে আপনি বলুন, ঘুষ খাওয়া ছাড়া আর কোন কাজটা আপনারা ভালো মতো পারেন? ফরিদুদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে চারদিকে তাকালেন। লোকটাকে কড়া ধমক দিয়ে ঠান্ডা করে দেয়া যায়, তবে লোকটা কে জানা নেই। হয়তো বড় কেউ, এস্টাবলিশমেন্ট বিভাগের সেক্রেটারি কিংবা মন্ত্রীর কোনো আত্মীয়। ধমক দিয়ে শেষে কোন বিপদে পড়েন কে জানে। ফরিদুদ্দিন শান্ত গলায় বললেন, আপনি স্যার অকারণে রাগ করছেন। গাড়িতে উঠে বসুন, এক্ষুনি রাস্তা ক্লিয়ার হচ্ছে। আমি আমার প্রশ্নের জবাব না নিয়ে গাড়িতে উঠব না। আই ওয়ান্ট অ্যান অ্যান্সার। কোন প্রশ্নের জবাব চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি কোন অপরাধে আমাদের এখানে আটকে রাখা হলো। আছে আমাদের কোনো অপরাধ? জি না স্যার। মঞ্জুর সাহেব গভীর আগ্রহ নিয়ে এদের কথা শুনছেন। ওসি সাহেবের কথাবার্তায় তিনি মুগ্ধ।
এমন ঠান্ডা মাথা পুলিশদের মধ্যে দেখা যায় না। বেচারাকে অকারণে অপমান করা হচ্ছে। বেচারাকে সাহায্য করতে ইচ্ছা করছে। মঞ্জুর সাহেব লাল টাই পরা মানুষটির দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, আমাদের অপরাধ আছে, অবশ্যই আছে। কি অপরাধ? একটা বাচ্চা মারা গেছে, আর একটা আহত হয়ে পড়েছিল। একের পর এক গাড়ি পাশ দিয়ে চলে গেল, কেউ থামেনি। কেউ আহত মেয়েটিকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেনি। যারা করেনি সেটা তাদের ব্যাপার, আমাদেরও ব্যাপার। আমরাও একই জিনিস করতাম। আপনি হয়তো করতেন, আপনিও করতেন। কয়েক ঘন্টা আটকে আছেন বলে আপনি অস্থির হয়ে পড়েছেন, অথচ দুটা বাচ্চা মারা গেছে। আপনি কে? আমিও আপনার মতোই একজন। ফরিদুদ্দিন অস্থির হয়ে পড়েছেন। দুজনের কথাবার্তা এই মুহূর্তে বন্ধ হওয়া দরকার। সামান্য কথাবার্তা থেকে অনেক কিছু হয়ে যেতে পারে। একত্র হওয়া একদল মানুষের মতো ভয়ঙ্কর আর কিছু নেই। এরা বারুদ। আগুনের একটা ফুলকি পড়লেই আর দেখতে হবে না। আগুনের ফুলকি থাকে সামান্য কথাবার্তায়। ফরিদুদ্দিন মঞ্জুর সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার, আপনি গাড়িতে গিয়ে বসুন। লালটাই মুখ বিকৃত করে বলল, উনি গাড়িতে গিয়ে বসলে চলবে কেন? মানবতাবাদী উনি থাকবেন। বাচ্চাদের নামাজে জানাজায় শরিক হবেন। আমার তো মনে হয় আমাদের সবারই থাকা উচিত। অপরাধের প্রায়শ্চিত্তের দায়িত্ব অস্বীকার করা কি ঠিক? এত বড় একটা ঘটনা, অথচ আমাদের মধ্যে কোনো ছাপ নেই। বেশ কিছু গাড়িতে ক্যাসেট বাজছে, গান শোনা হচ্ছে। ভিড়ের ভেতর থেকে একজন বের হয়ে এলো। তার পরনের লুঙ্গি, গায়ে গেঞ্জি। সে তীব্র গলায় বলল, এই বেটা লালটাই, চুপ থাক কইলাম, এক চট দিয়ে সিধা করে ফেলামু। লালটাই হতভম্ব হয়ে বলল, কি বলছে? কে এই লোক? তুমি কে? হু আর ইউ? আমি তো তালুই। এর মানে কি? মানে তোর বাপের এগিয়ে জিগা, হারামির পুত। প্রচণ্ড চড়ের শব্দ হল। ফরিদুদ্দিন দেখলেন লালটাই রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে গেছে। লুঙ্গি এবং গেঞ্জি গায়ের লোকটি থু করে একদলা থুতু ফেলে বলল, কোনো গাড়ি চলব না, গাড়ি বন, সব গাড়ি বন। ভিড়ের সবাই একসঙ্গে বলে উঠল, গাড়ি বন, গাড়ি বন। ফরিদুদ্দিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পুরো ব্যাপারটা এখন তার আওতার বাইরে চলে যাচ্ছে। লালটাই পরা মানুষটা উঠে বসতে যাচ্ছে। লুঙ্গি পরা লোকটা হুঙ্কার দিয়ে উঠল, খবরদার, খবরদার উঠবি না, জানে মাইয়া ফেলামু, শুয়ে থাক। ফরিদুদ্দিন লাল টাই পরা লোকটির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন, শুয়ে থাকুন, নড়াচড়া করবেন না প্লিজ। ফরিদুদ্দিন আরেকটা সিগারেট ধরালেন। রোদ বাড়ছে, ঝকঝক করছে আকাশ। আরও বাড়বে রোদ। তিনি ঘড়ি দেখলেন, খাদ্যমন্ত্রী যাবেন, তার আগে কি রাস্তা পরিষ্কার হবে? লালটাই পরা লোকটা শুয়ে আছে। সে ভয় পেয়েছে। কি অদ্ভুত চোখেই না তাকাচ্ছে। পশুরা এরকম করে তাকায়। সে আরেকবার উঠে বসার চেষ্টা করল। লুঙ্গি পরা মানুষটা বলল, খবরদার কইলাম, খবরদার। মঞ্জু সাহেব বললেন, উনি কেন রাস্তায় শুয়ে থাকবেন? এটা ঠিক না। লুঙ্গি পরা মানুষটি কঠিন গলায় বলল, আপনিও চুপ থাকেন, ভদ্রলোকের কোনো দরকার নাই। ভিড়ের ভেতর থেকে চাপা আওয়াজ উঠল, দরকার নাই, ভদ্রলোকের দরকার নাই। বিপদ একা আসে না, নানা দিক থেকে একসঙ্গে আসে। ফরিদুদ্দিনের ওয়াকি টকি কাজ করছে না। বোতাম টিপলেই ঝিঁঝি পোকার মতো আওয়াজ হয়। ব্যাটারি কি ডাউন হয়ে গেছে? ফরিদুদ্দিন চারদিকে তাকালেন। কিছু কিছু চেনা মুখ দেখা যাচ্ছে এখন। একজন হল বুড্ডা, টঙ্গীর বুড্ডা। হারামজাদা চলে এসেছে তাহলে। এ কোনো সুযোগ ছাড়ে না। একটা ঝামেলা পাকিয়ে সে লুটপাটের চেষ্টা করবে। বুড্ডা একা এসেছে না দলবল সঙ্গে এনেছে? ফরিদুদ্দিন বুড্ডাকে ইশারা দিল। বুড্ডার সঙ্গে আড়ালে কিছু কথা বলা দরকার। বুড্ডা তেলতেলে মুখে হাসছে। কেমন আছিস বুড্ডা? যে ওসি সাহেব, ভালো। আপনার শরীর কেমন? আমার শরীর ভালো। আমি একটা বিপদে পড়েছি বুড্ডা। বিপদ বইলা বিপদ? এইখানে আজ গজব হইব, পাবলিক গেছে উল্টেয়া।
এখনও উল্টায়নি, তবে উল্টাবে। কি করা যায় বলতো বুড্ডা? আপনি আর কি করবেন? বাড়িতে গিয়ে ঘুমান। মিনিস্টার সাহেব রংপুর যাবেন, রাস্তা ক্লিয়ার হওয়া দরকার। এইটা বুঝলা যান। তুই কি একা এসেছিস, না তোর সঙ্গে লোকজন আছে? আমি একলাই আইছি। আল্লাহর কসম ওসি সাহেব, আমার সাথে আর কেউ নাই। তুই এসেছিস কেন? মজা দেখতে আইছি। আমাকে একটু সাহায্য করতে বুড্ডা? সি এটা কি কন? আমি কি সাহায্য করব? নে সিগারেট নে। সিগারেট সাইডে দিছে ওসি সাহেব, বুকে দরদ হয়। তোর সাথে আর কেউ নাই তো? আল্লাহর কসম, নবী করিমের কসম, আমি একলা। ফরিদুদ্দিন কোনো ভরসা পাচ্ছে না। ফরিদুদ্দিনের কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগল। আকাশে চিল উঠছে। এ কি বিপদ! রেবেকা হাত ইশারা করে জহিরকে ডাকলেন। জহির গাড়িতে উঠে এলো। রেবেকা উদ্বিগ্ন গলায় বললেন, হইচই হচ্ছে কিসের? একজন মহিলার ডাবের দাম বাবদ 500 টাকা নোট দিয়েছিলেন, ডাবলা সেই 500 টাকার নোট নিয়ে সটকে পড়েছে। ওই নিয়ে হইচই হচ্ছে। ভদ্রমহিলার সমানে ডাবলাকে শুয়োরের বাচ্চা আর কুত্তার বাচ্চা ডাকছেন। আমি ওই হইচইয়ের কথা বলছি না। একটা লোককে মেরে রাস্তায় ফেলে দিয়েছে, লালটাই পরা একটা লোক। নিতুর আব্বাও সেখানে আছে। কই, আমি তো জানি না। আচ্ছা, খোঁজ নিয়ে আসি। আমি দেখলাম নিতুর বাবা উঁচু গলায় কথা বলছে। ও কেন ঝামেলায় জড়াবে? না, কোনো ঝামেলায় জড়াবে না। আমি ওকে নিয়ে আসছি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা জল জ্যোৎস্না। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।